ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 11-এর একদম ফাইনাল চ্যাপ্টারে এসে পৌঁছে গেছি। আমরা আজকে দ্য সেকেন্ড কামিং এই পোয়েট্রিটা পড়ব, রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস। তো ফ্রেন্ডস, বিফোর গোয়িং থ্রু দ্য কি ফ্যাক্টস অফ দ্য পোয়েট্রি, উই শুড নো সাম ইনফরমেশন অফ দ্য টেক্সট। ফ্রেন্ডস, এই টেক্সটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেক্সট। আমরা প্রিভিয়াস যে কটা টেক্সট পড়ে এসেছি সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে ইনফরমেটিভ খুব ব্যাপারটা একটু কম ছিল। কিন্তু এই টেক্সটটা হচ্ছে এমনই একটা টেক্সট যেখানে কি নেই, বিবলিক্যাল অ্যালিউশন থেকে শুরু করে ব্ল্যাঙ্ক ভার্স এর একটা রেফারেন্স রয়েছে। আমরা সচরাচর যে পয়েন্টগুলো আমরা পয়েন্ট আউট করি সেগুলো তো রয়েছেই, এবং সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাবো অ্যাপোক্যালিপটিক একটা ম্যাটার রয়েছে। মোট কথা, এটা একটা তথ্য ভিত্তিক একটা টেক্সট বা একটা ইনফরমেটিভ টেক্সট আমরা পড়তে চলেছি। তোমরা অবশ্যই এই ইনফরমেশনগুলোকে অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করবে, না হলে কিন্তু এটা অত্যন্ত কঠিন হবে। তো সেক্ষেত্রে লেটস হ্যাভ এ লুক। দ্য সেকেন্ড কামিং, রিটেন বাই W.B. Yeats, কি ফ্যাক্টস ইন ব্রিফ। written in 1919, published in 1919, same as above. First appear or printed, মানে এই টেক্সটটাকে প্রথম আমরা জনসমক্ষে দেখতে পাই বা এটাকে ছাপা হয় দ্য ডায়াল নামক পত্রিকাতে ইন 1920, 1920 সালে। এর স্ট্যান্জা রয়েছে দুটো। ফার্স্ট স্ট্যান্জা উইথ 8 লাইন, that means first stanza consisted of 8 lines and second stanza consisted of 14 lines. লাইন্স রয়েছে এই টেক্সটের 22টা লাইন রয়েছে। আর এই টেক্সটের যে টোন সেটা হচ্ছে ওয়ারিড অর প্রফেটিক অর অমিনাস টোন। দেখো যে আমরা নেক্সট পাচ্ছি মুড। এই টেক্সটের মুডটা হচ্ছে overwhelmingly foreboding, chaotic and apocalyptic. স্ট্রাকচার হচ্ছে 2 stanzas, unequal length and is written in 3 verse. নেক্সট পাচ্ছি রাইম স্কিম, নো রাইম স্কিম অর মেট্রিক্যাল প্যাটার্ন। আমরা এখানে কোনো রাইম স্কিম দেখতে পাবো না। নেক্সট পাচ্ছি টুলস, রিপিটিশন, ইমেজারি, অ্যালিউশন অ্যান্ড রেটোরিক্যাল কোয়েশ্চেন। রেটোরিক্যাল কোয়েশ্চেন নিয়ে আমি আলাদা একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। টাইপ কি পাচ্ছি, আর লিরিক পোয়েট্রি। আর সিম্বলস কি পাচ্ছি, দ্য ফ্যালকন, দ্য গায়ার, দ্য রাফ বিস্ট অর দ্য স্ফিংস, অ্যান্ড ফাইনালি পাচ্ছি বেথলেহেম, জেসাস ক্রাইস্টের বার্থ প্লেস। তো তোমরা এখান থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে করে তোমাদের পড়তে গেলে সুবিধে হয়। তো ফ্রেন্ডস দেখো, নেক্সট যে সিম্বলগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে দ্য ফ্যালকন রিপ্রেজেন্টস অর্ডিনারি পিপল হু হ্যাভ লস্ট দেয়ার ওয়ে অর হিউম্যানিটিজ কন্ট্রোল অর গভর্নমেন্ট। নেক্সট পাচ্ছি দ্য গায়ার, আ সাইক্লিক্যাল প্যাটার্ন signifying historical change or chaos, or spiral motion represents cyclical nature. Next পাচ্ছি the rough beast or sphinx। আমরা স্ফিংসের আলাদা করে একটা অ্যানোটেশনকে আমরা আসবো। দেখে নাও যে এখানে কি সিম্বলাইজ করছে। symbolizes a destructive apocalyptic force, represents অ্যান্টিক্রাইস্ট। আমরা যে সিম্বলস গুলো একটুখানি দেখছিলাম, ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি বেথলেহেম, রিপ্রেজেন্টিং দ্য বার্থ প্লেস অফ জেসাস ক্রাইস্ট, হাইলাইটিং দ্য পটেন্সিয়াল এন্ড অফ আ ক্রিশ্চিয়ান এরা। নেক্সট পেয়ে যাচ্ছি সেটিং, দেয়ার ইজ নট আ স্পেসিফিক ফিজিক্যাল লোকেশন বাট রেদার
a metaphorical or philosophical space representing a time of great societal upheaval and transition, likely occurring in the aftermath of World War First. নেক্সট আমরা পাচ্ছি থিম, দেখে নাও। দ্য পোয়েম ইউজেস ক্রিশ্চিয়ান ইমেজারি to describe the atmosphere of post-war Europe. It suggests that a new ominous reality is emerging. Imagery. Yes, uses Christian imagery to describe the post-war European atmosphere. The poem is considered a canonical work of modernist poetry. Next পাচ্ছি message. The poetry basically predicts that time is up for humanity and that civilization as we know it is about to be undone. তো ফ্রেন্ডস, আমরা একটুখানি সেন্ট্রাল আইডিয়াতে চলে আসবো। দেখো, দ্য পোয়েম রিপ্রেজেন্টস Yeats's fears in the aftermath of the Great War that society and order may have been damaged irrevocably. As a result, mankind may be heading ... and what rough beast, its hour comes round at last, slouches towards Bethlehem to be born. আর এই রেটোরিক্যাল কোয়েশ্চেনের ফাংশনস আমরা দেখে নেব, যে ক্রিয়েটস আ সেন্স অফ ফোরবোর্ডিং, reflects the historical context and finally engages the reader. তো আমরা এই রেটোরিক্যাল কোয়েশ্চেন নিয়ে একটা আলাদা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর রেটোরিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সেই কোয়েশ্চেন ইট ডাজ নট এক্সপেক্ট অ্যান আনসার, or the question does not expect an answer. যে কোয়েশ্চেনের উত্তর স্পিকার রিডার্সদের উপর ছেড়ে দেন, তো তারাই এর উত্তর দেবে। তো আমরা নেক্সট চলে আসবো অ্যাপোক্যালিপস। অ্যাপোক্যালিপস কথার অর্থ হলো রহস্যোদ্ঘাটনমূলক বাইবেলের সর্বশেষ পুস্তক। অ্যাপোক্যালিপস ইজ আ ওয়ার্ড দ্যাট মিনস the end of the world or a very destructive event. It can also refer to a prophetic revelation or a decisive battle. Next আমরা চলে আসবো biblical allusion. The title The Second Coming directly references the Christian belief in Jesus' return, but the poem সাবভার্টস মানে হচ্ছে পরাভূত করা বা ধ্বংস করা দিস এক্সপেকটেশন বাই ডেপিক্টিং আ টেরিফাইং chaotic ফোর্স ইনস্টিড। আমরা এবার চলে আসবো ব্ল্যাঙ্ক ভার্স। এটা একটা লিটারারি টার্ম, এর আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ফ্রি ভার্স। তো ব্ল্যাঙ্ক ভার্স কি জিনিস একটু দেখে নাও, যে ব্ল্যাঙ্ক ভার্স is a literary term that refers to poetry written in unrhymed verse, usually with lines of 10 syllables each. The second, fourth, sixth, eighth and 10th syllables bearing the accents of iambic pentameter. The first known use of blank verse in English was by Henry Howard, the Earl of Surrey, in his translation of Aeneid, composed c. 1540, published posthumously. posthumously মানে হচ্ছে পিতার মৃত্যুর পরে জাত। তো 1554 to 1557 এই ব্ল্যাঙ্ক ভার্সের আমরা কিছু এক্সাম্পলস নিয়েছি। The best example of blank verse are Milton's Paradise Lost, William Shakespeare's writings, Christopher Marlowe's writings, Robert Frost's writings. তো এইগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সের বেস্ট এক্সাম্পলস। আমরা নেক্সট একটুখানি দেখে নেব
যে ব্ল্যাঙ্ক ভার্স ইজ হাইলি রিগার্ডেড ফর্ম অফ ড্রামাটিক অ্যান্ড ন্যারেটিভ ভার্স ইন ইংলিশ। সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম, it refers to the coming of Christ, that is, Christ will return to the earth as promised in the New Testament। আর আমরা স্ফিংসের রেফারেন্স একটুখানি দেখে নেব। দেখো যে a sphinx is an Egyptian or a Greek term which is a mythical creature with the head of a human and the body of a lion। আমরা নেক্সট চলে আসবো হিস্টোরিক্যাল কনটেক্সটে। দ্য পোয়েম ইজ অফটেন লিঙ্কড টু দ্য ইস্টার রাইজিং ইন আয়ারল্যান্ড অ্যান্ড দ্য রাশিয়ান রিভলিউশন। হাউএভার, যাই হোক, দ্য পোয়েম ইজ রিটেন ইন 1919 আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমরা নেক্সট চলে আসবো মিটার, a loose iambic pentameter structure with lines that are mostly 5 stresses and 10 syllables long। এই টোটাল পোয়েট্রিটাকে একটা স্কেচ আকারে যদি আমরা ধরে নিই তো এরকম দাঁড়াবে। দেখো যে ক্যাওটিক এরা চলছিল, তারপরে 2000 বছর কেটে গেছে, তারপর কি হলো না জেসাস ক্রাইস্ট জন্ম নিলেন। আর জেসাস ক্রাইস্টের জন্মের পরে আরো 2000 বছর কেটে গেছে, তারপর কি হলো যে 1914 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, যেটা কিনা 4 বছর ধরে চলছিল। তোমরা জানো, ইতিহাসে পড়েছো 1914 টু 1918। আর সেই ওয়ার্ল্ড ওয়ারের ফলে কি হয়েছিল না আ গ্লোবাল ক্যাটাস্ট্রফি দ্যাট কিল্ড মিলিয়নস অফ পিপল। সমগ্র বিশ্ব জুড়ে একটা বিপর্যয় চলছিল, আর যাতে করে লক্ষ লক্ষ লোক প্রাণ হারিয়েছিলেন। তো এই যে একটা অচলাবস্থা সমগ্র জগৎ জুড়ে চলছিল, সেটাতে একটা এনার্কি চলছিল বা একটা নৈরাজ্য চলছিল, একটা বিশৃঙ্খলা এই বিশ্ব সংসারে নেমে এসেছিল। আর তখনই দ্য পোয়েট থিংস অর দ্য পোয়েটিক পার্সোনা থিংস যে একটা সেকেন্ড কামিং হতে চলেছে বা একটা রিভেলেশন আসতে চলেছে। আমরা এই টেক্সটের একটা মোর অর লেস একটা ইন্ট্রোডাকশন জানলাম। নেক্সট আমরা চলে আসবো গায়ার সিগনিফাইজ আ স্পাইরাল মোশন or uncontrollable historical cycle of change or representing the cyclical nature of history। next পাচ্ছি আমরা the falcon represents the power of order and control। next পাচ্ছি the falconer represents the authority or government that is losing its grip, signifying a loss of societal stability। একটা সামাজিক অচলাবস্থা যা কিনা একটা সরকার বা একটা কর্তৃপক্ষ কন্ট্রোলে আনতে পারছে না। আরো কিছু অ্যানোটেশন দেখে নেব। দেখো যে ক্যান নট হিয়ার এর মানে হচ্ছে লস অফ কন্ট্রোল, একটা নিয়ন্ত্রণহীন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্যবাদ বা বিশৃঙ্খলা। রেফার্স টু আনকন্ট্রোলেবল ক্যাওস, ক্যাওস মানে বিশৃঙ্খলা। ল্যাক অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের অভাব। অলসো আরো ইট মে ইনক্লুড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, এটা হতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধের একটা প্রভাব। দ্য স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক, স্প্যানিশ অতিমারির একটা প্রভাব থাকতে পারে। দ্য বলসেভিক রিভলিউশন, যেটা কিনা রাশিয়াতে হয়েছিল, যে বলসেভিক বিপ্লবের একটা ফল বা প্রভাব এর পড়তে পারে। অ্যান্ড দ্য আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এবং আয়ারল্যান্ডে যে একটা স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, তো সেটার একটা প্রভাব এখানে দেখা যেতে পারে।
বা তার কারণ হিসেবে এই কবিতাটা একটা ফল আমরা ধরতে পারি। নেক্সট চলে আসবো যে ব্লাড ডিমড সাজেস্ট আ ফ্লাড অফ ভায়োলেন্স, প্রচুর হিংসার একটা সৃষ্টি হয়েছিল, অ্যান্ড ব্লাডশেড এবং প্রচুর রক্তক্ষয়ী একটা সংগ্রাম হয়েছিল, অ্যান্ড ক্যাওস এবং বিশৃঙ্খলা, হোয়ার যেখানে ট্র্যাডিশনাল ভ্যালিউজ প্রথাগত বা চিরায়ত যে মূল্যবোধগুলো, অ্যান্ড সোসাইটাল নর্মস এবং সামাজিক যে নিয়ম নীতি বা নিয়ম কানুন আর ওয়াস্ট অ্যাওয়ে, যা কিনা ধুয়ে মুছে এক প্রকার সাফ হয়ে গিয়েছিল। নেক্সট আমরা পাচ্ছি সেরিমনি অফ ইনোসেন্স, যার মানে হলো এমফেসাইজেস দ্য লস অফ পিওরিটি, যে কিনা বিশুদ্ধতার একটা অভাব বা একটা সৎ মানসিকতার অভাব লক্ষ্য করা গেছিল, অ্যান্ড গুডনেস এবং মানুষের মধ্যে একটা যে ভালো একটা মনোভাব সেটা নষ্ট হয়ে গিয়েছিল, মোরালিটি নৈতিকতাবোধ, অ্যান্ড ট্র্যাডিশনাল ভ্যালিউজ এবং চিরাচরিত একটা মূল্যবোধের ঘাটতি লক্ষ্য করা গেছিল। আমরা নেক্সট চলে আসবো ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা আরো কিছু ওয়ার্ড নোটস বা অ্যানোটেশন পেয়েছি। তার মধ্যে হচ্ছে ড্রোনড, দ্য লস অফ ইনোসেন্স অ্যান্ড সাবমার্শন অফ মোরাল অর্ডার উইদিন সোসাইটি। নেক্সট পাচ্ছি কনভিকশন, suggests that the best people are not doing enough to address the world's problems. Finally, full of passionate intensity, the worst people in society yet uses this phrase to describe the leaders of new ideologies or ideologies. First stanzaতে দ্য পোয়েটিক পার্সোনা কি বলতে চাইছেন? ফার্স্ট স্ট্যান্জা ডেসক্রাইব আ ওয়ার্ল্ড অফ ক্যাওস অ্যান্ড কনফিউশন অ্যান্ড পেন। এই পৃথিবীটা একটি বিশৃঙ্খলা, একটি ভুলভাল কথাবার্তা বা চিন্তা ভাবনা, অ্যান্ড পেন এবং যন্ত্রণার, হিন্টিং অ্যাট দ্য কামিং ডিজাস্টার, যেটা কিনা নির্দেশ করছে বা ইঙ্গিত বহন করছে যে একটা বিপর্যয় আসন্ন, দ্যাট উইল অ্যারাইজ, আর যেটা কিনা উত্থিত হবে বা উঠে আসবে, ফ্রম দিস সোসাইটাল ব্রেকডাউন, এই সামাজিক অবক্ষয় থেকে। যে সিওরলি দ্য ওয়ার্ল্ড ইজ ক্লোজ টু রেভেলেশন। নেক্সট পাচ্ছি যে রেভেলেশন এই ওয়ার্ডটাকে, দ্য আইডিয়া দ্যাট সামথিং বিগ ইজ কামিং। The poem's title comes from the book of Revelation in Bible, which describes Christ's return to earth after the end time. Next পাচ্ছি the second coming refers to the Christian expectation of Jesus Christ's return to earth. However, the speaker describes a different vision of the future, one in which a monstrous beast, এখানে BEAST হবে, a monstrous beast arrives instead, INSTEAD, instead of Jesus. আমরা চলে আসবো স্পিরিটাস মান্ডি, ট্রান্সলেট টু ইন ওয়ার্ল্ড স্পিরিট ইন ল্যাটিন and refers to a collective conscious or universal memory that acts as a source of primal images and symbols. Next আসবো real, to spin or turn, real shadows ... birds describes the shadows of birds that are
circling through the sky to create an illusion as the shadows are not real. Next পাচ্ছি indignant, to be angry or displeased with something that is considered unjust or unfair, also suggests that the presence of the rough beast is unjust, which contrasts with the Christian idea of the second coming. Darkness drops again, marks the end of a vision and the beginning of a realization that civilization is doomed. Next পাচ্ছি vexed, compares the last 2000 years of civilization to a baby's sleep that is disturbed by a rocking cradle. The rocking cradle is a metaphor for social upheaval. Next পাচ্ছি nightmare, a nightmare scene of chaos and destruction creates a sense of fear and helplessness. Next পাচ্ছি a rocking cradle refers to the cradle of Jesus Christ. It is a part of a vision of a rough beast that rises from the desert after 1000 years of sleep. তো আমরা নেক্সট চলে আসবো, দেখো যে আওয়ার, দ্য টাইম হোয়েন দ্য রাফ বিস্ট উইল বি বর্ন অ্যান্ড রিক হ্যাভক, দ্যাট ইজ এন্ড অফ ক্রিশ্চিয়ান এরা অ্যান্ড দ্য অ্যারাইভেল অফ অ্যান অ্যান্টি ক্রাইস্ট ফিগার। একটা জেসাস ক্রাইস্টের মতাদর্শ বিরোধী একটি চেহারার আবির্ভাব হবে। ফাইনালি পাচ্ছি 22-এর দাগে একটুখানি চলে এসো, যে স্লাউচেস টুয়ার্ড বেথলেহেম টু বি বর্ন। এটা হচ্ছে একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন, যেটা মানে হচ্ছে যে দ্য ফ্রেজ অর দ্য লাইন সাজেস্ট দ্যাট দ্য বিস্ট ইজ মুভিং টুয়ার্ড আ প্লেস associated with the birthplace of Jesus Christ, or it also refers to a rough beast that is steadily moving towards the birthplace of Jesus. The phrase conveys a sense of ominousness and impending destruction. একটা আসন্ন ধ্বংসকে রেফার করে, অথবা অমিনাসনেস মানে একটা অশুভ শক্তির আবির্ভাবকে এখানে তুলে ধরে। তো আমরা কি দেখলাম ফাইনাল স্ট্যান্জাতে, যে ফাইনাল স্ট্যান্জা ডেসক্রাইব দ্য পোয়েটিক পার্সোনা ইমাজিন দ্য কামিং অফ আ পাওয়ারফুল ডিস্ট্রাকশন ফোর্স উইল বি সিন অ্যাজ এ সাইন অফ আ কলাপসিং ওয়ার্ল্ড অর্ডার, which leaves the reader with a sense of anxiety. আর হচ্ছে the rough beast as a symbol of impending second coming. আমরা এই টেক্সটের মোর অর লেস একটা ইন্ট্রোডাকশন জানলাম, সঙ্গে সঙ্গে আমরা এই টেক্সটের যে সমস্ত অ্যানোটেশনস বা ফুটনোটস বা ওয়ার্ড নোটস বা এক্সপ্রেশনস রয়েছে সেগুলোর সম্বন্ধে জানলাম। নেক্সট আমরা জানলাম যে ফার্স্ট স্ট্যান্জার একটা সাবস্টেন্স এবং ফাইনাল স্ট্যান্জার একটা সাবস্টেন্স। আমরা নেক্সট চলে আসবো এই টেক্সটের যে পোয়েট উইলিয়াম বাটলার ইয়েটস was born on 13th June 1865 and he breathed his last on 28th January 1939. One of the foremost figures of the 20th century, বিংশ শতকের একজন অন্যতম একজন লেখক বা কবি ছিলেন লিটারেচার সাহিত্যে। হিজ কন্টেম্পোরারিজ আর তার সমসাময়িকে যে সমস্ত
মহান কবি বা লেখকের আবির্ভাব হয়েছিল তারা হলেন টমাস হার্ডি, জোসেফ কনরাড, এইচ জি ওয়েলস, জি বি শা, জে এম সিঞ্জ অ্যান্ড সো অন। আর ওই সময়ের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আমরা একটুখানি দেখে নেব। দেখো, the period sees the end of the long reign of Queen Victoria 1901 and of the stability which the country had so long enjoyed. The reawakening of a social conscience found its expression in the development of local governments and the rapid extension of its influence upon the health, education and happiness of the citizens. More than ever before, political issues were fought on the basis of class loyalties, and this period sees the emergence and rapid growth of the Labour Party. Political passions ran high, and the years before the war saw serious labor troubles, many of them connected with the growth of trade unionism. Home rule for Ireland, free trade or protection, votes for women, the decline of agriculture, and the growing urbanization of the country were major problems of the day. তো উইলিয়াম বাটলার ইয়েটসের সম্বন্ধে আমরা একটুখানি মোর অর লেস আইডিয়া করে নেব। দেখো যে ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড রাইটার and one of the foremost figures of the 20th century literature. He was a driving force behind the Irish literary revival, and along with Lady Gregory founded the Abbey Theatre, serving as its chief during its early years. He was awarded the 1923 Nobel Prize in Literature and later served 2 terms as a senator of the Irish Free State. A Protestant of Anglo-Irish descent, Yeats was born in Sandymount, Ireland. His father practiced law and was a successful portrait painter. He was educated in Dublin and London and spent his childhood holidays in country Sligo. He studied poetry from an early age. When he became fascinated by Irish legends and the occult, when in London he became part of the Irish literary revival. His early poetry was influenced by John Keats, William Wordsworth, William Blake, and many more. From 19th century, his poetry grew more physical, realistic, and politicized. He had become the chief playwright for the Irish Literary Theatre in 1897. Early on, promoted younger poets such as Ezra Pound. His major works include The Land of Heart's Desire 1894, Kathleen Ni Houlihan 1902, Gregory 1907, The Wild Swans at Cooley 1919, The Tower 1928, and Last Poems and Plays 1940. এই টেক্সটের একটা মোর অর লেস আমরা একটা ইন্ট্রোডাকশন জানলাম এবং আমরা কিছু ইনফরমেশন এই টেক্সটের জানলাম।
সেটা হতে পারে বিবলিক্যাল অ্যালিউশন, হতে পারে সেটা কোনো ল্যাটিন ওয়ার্ডের একটা মিনিং, কিংবা হতে পারে সেটা কোনো অ্যানোটেশন। তো মোর অর লেস আমরা এখানে একটা আইডিয়া পেয়ে গেছি। আমরা এবার টেক্সটে চলে আসবো। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্যাট মিনস 1914 to 1918, then society and the politics as well as the politicians or the leaders are basically highlighted or focused in the first stanza, and its effect would be seen in the final stanza. Let's take a look. Turning and turning in the widening gyre. টার্নিং এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আবর্তিত হওয়া বা পাক খাওয়া, আর ওয়াইডেনিং মানে হচ্ছে একটা বিস্তৃত এলাকা বিশিষ্ট বা একটা বিশাল এলাকা জুড়ে, আর গায়ার মানে হচ্ছে আর রিং অর আ সার্কেল, যার মানে হচ্ছে একটি বৃত্ত বা একটি বলয়। তো আমরা মানেটা এরকমই নেব যে টার্নিং অ্যান্ড টার্নিং, বিপথগামী হয়ে এবং পথভ্রষ্ট হয়ে, ইন দ্য ওয়াইডেনিং গায়ার মানে একটা সমগ্র বিশ্ব জুড়ে বা গোটা জগৎ জুড়ে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। দ্য ফ্যালকন মানে কি? বাজ পাখি। আর ক্যান নট হিয়ার মানে কি? শুনতে পাচ্ছে না, মানে অ্যাকচুয়াল মিনিংটা আমরা আসবো। আর দ্য ফ্যালকনার মানে কি? মানে যে ব্যক্তি বাজ পাখি পুষে বা যে ব্যক্তি বাজ পাখিকে নিয়ে শিকার করে, কিংবা যে ব্যক্তি বাজ পাখিকে নিয়ে খেলা দেখায়। তো মানে কি আমরা এভাবে নেব না, আমরা মানেটা এরকমই নেব। দ্য ফ্যালকন মানে হচ্ছে দ্য পিপল অফ দ্য দেন সোসাইটি, আর হচ্ছে ক্যান নট হিয়ার মানে হচ্ছে ক্যান নট টেক কন্ট্রোল অর লুজ কন্ট্রোল। আর দ্য ফ্যালকনার মানে কি? দ্য ফ্যালকনার কথার অর্থ হলো গভর্নমেন্ট, বা এখানে আমরা ধরবো কোনো অথরিটিকে বা কোনো কর্তৃপক্ষকে। তো মানেটা এরকমই নেব যে একটা কর্তৃপক্ষ বা একটা সরকার, কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কিনা তার কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে সমগ্র মানব জাতির ওপর বা মানুষের উপর, বা তারা মানুষকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, যে যেরকম খুশি একটা মত পথ বেছে নিচ্ছে। নেক্সট আসবো, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। থিংস মানে আমরা এরকমই নেব যে রুলস অর রেগুলেশনস অর মডেস্টি অর অনেস্টি অ্যান্ড সো অন। আর দ্য সেন্টার মানে হচ্ছে গভর্নমেন্ট, আর হোল্ড মানে হচ্ছে এখানে আমরা বলবো যে পুট ডাউন বা ব্রিং আন্ডার, মানে সাপ্রেস অর সাবডিউ। তাহলে মানেটা কিরকম হবে? যে থিংস ফল অ্যাপার্ট মানে সর্বত্রই একটা আইন শৃঙ্খলা, নিয়ম কানুন, প্রোটোকল সমস্ত কিছু ভেঙে পড়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, আর সরকার কিনা এটাকে দমন করতে পারছে না, এটাকে বস্তীভূত করতে পারছে না, এটার উপর কোনো কন্ট্রোল নেই। মানে মানুষজন যে একটা বিপদগামী হয়ে যাচ্ছে, তাকে যে একটা সরকার তার আইন শৃঙ্খলার মধ্য দিয়ে তাকে যে বাঁধবে, তাকে যে নিয়ন্ত্রণ করবে, সেইটুকু ক্ষমতা আর সরকার দেখাতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার মানে আমরা বলবো যে প্রচন্ড বা তীব্র। অ্যানার্কি মানে হচ্ছে ক্যাওস বা নৈরাজ্য বা অরাজকতা বা বিশৃঙ্খলা। ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সমগ্র বিশ্বে একটা ব্যাপক আকার নিয়েছে, যার কোনো সীমা পরিসীমা নেই। দেশ দশ বিশ্ব দুর্নীতিতে ভরে গেছে, বিশৃঙ্খলায় ভরে গেছে। অর্থাৎ নিয়ম কানুন
একটা নম্রতা, ভদ্রতা, এ সমস্ত কিছু জলাঞ্জলি গেছে এবং তার জায়গায় চলে এসছে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং দুর্নীতি সেই জায়গা নিয়ে নিয়েছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড। দ্য ব্লাড ডিমড টাইড মানে কি? তো মানেটা হচ্ছে যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে বা একটা রক্ত নদীর ধারা নেমে এসেছে। কেন না আইরিশ ফ্রিডম মুভমেন্ট চলছিল, সেখানে প্রচুর হানাহানি, কাটাখাটি, একটা রক্তক্ষয়ী সংগ্রাম চলেছে। তো সে কারণে এই কথাটা বলছে যে দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড। এবং সর্বত্রই ভদ্র, সহজ, সরল, ছাপোষা মানুষেরা বা আমরা বলতে পারি যে ছলাকলাহীন ব্যক্তিরা কি হচ্ছে না কোথাও ঠাঁই পাচ্ছে না, তাদের কোনো জায়গা নেই এই জগতে বা এই দেশে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে ফেথ বা রিয়ালাইজেশন বা ট্রাস্ট। আর ভদ্র ব্যক্তিরা বা ভালো মানুষেরা যারা কিনা সমস্ত দৃঢ় বিশ্বাসকে হারিয়েছেন বা তাদের প্রত্যয়কে তারা হারিয়ে ফেলেছেন, while the worst are full of passionate intensity. ওয়ার্স্ট বলতে কাকে বলা হচ্ছে? দ্য লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড বা দ্য পলিটিশিয়ান, দ্য নোশনস অফ দ্য পলিটিশিয়ান, যে এই নেতাদের বা রাজনৈতিক নেতাদের যে মতাদর্শ বা ধ্যান ধারণা বা এই বিশ্বকে কন্ট্রোল করার যে তাদের নিয়ম নীতি বা কানুন, তো সেটা কিনা পূর্ণ মাত্রায় আবিষ্ট করে রেখেছে বা তারা দুর্নীতিতে ভরে গেছে, যা কিনা এই সমাজ, দেশ এবং দশের পক্ষে জঘন্য বা ক্ষতিকারক একটা মাত্রা নিয়েছে। ওই সমস্ত লিডার বা পলিটিশিয়ানসদের যে একটা ডিফারেন্ট ইডিওলজি বা আইডিওলজি এই জগৎকে নতুনভাবে আবিষ্ট করেছে বা আচ্ছন্ন করেছে, আর তার ফলেই এই জগৎ একটা দুর্নীতির মোড়কে ঢুকে গেছে। তো সেই কারণেই একটা অব্যবস্থা বা একটা সমস্যার সৃষ্টি হয়েছে এই জগতে, যেটা কিনা আগে ছিল না, এখন নতুনভাবে একটা রূপ বা আকার নিয়েছে। আমরা চলে আসবো ফাইনাল স্ট্যান্ডাতে। সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবে রিভেলেশন মানে কি? যে একটা বিবলিক্যাল অ্যালিউশন, যার মানে হচ্ছে প্রত্যাদেশ। তো নিশ্চিতভাবে একটা প্রত্যাদেশ যা কিনা আসন্ন বা যা আসার একটা আভাস লক্ষ্য করা গেছে। তো বিবলিক্যাল অ্যালিউশন আমরা মানে বুঝবো এরকমই যে বাইবেল থেকে নেওয়া একটা ব্যাপার। তো অ্যালিউশন কি? অ্যালিউশন হচ্ছে একটা ফিগারস অফ স্পিচ যা কিনা বেসড অন অ্যাসোসিয়েশন। আমরা ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। দেখো, অ্যালিউশন হচ্ছে আ ওয়ার্ড অর এক্সপ্রেশন used recalls to one mind some notable character, memorable events, legends, writing or saying of the past. অর্থাৎ যে শব্দ বা যে শব্দ গুচ্ছের দ্বারা যেটা কিনা ব্যবহার করা হয় স্মরণ করতে কি না একজনের মনের কোনো বিখ্যাত চরিত্রকে বা জনপ্রিয় চরিত্রকে, মেমোরেবল ইভেন্ট কোনো স্মরণীয় ঘটনাকে, লেজেন্ড কোনো কিংবদন্তিকে মনে করিয়ে দেয়, রাইটিং কোনো লেখাকে, অর সেইং অফ দ্য পাস্ট অথবা অতীতের কোনো বলা কথা যেটাকে স্মরণ করিয়ে দেয়। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইসেলফ অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস। এই লাইনটা নেওয়া হয়েছে লর্ড টেনিসনের লেখা ইউলিসেস নামক একটি কবিতা থেকে, যেটা আমরা ক্লাস 12 গেলে পাবো। তো যার মানেটা হচ্ছে কি,
অ্যাকিলিস হচ্ছে একজন গ্রিক হিরো। দ্য অ্যালিউশন ইজ টু দ্য গ্রেট গ্রিক হিরো অ্যাকিলিস মেনশনড ইন হোমার। অর্থাৎ হোমারের বইতে গ্রিক হিরো অ্যাকিলিসের সম্বন্ধে বলা হয়েছে, তার বীরত্বকে বা তার হিরোইক কোয়ালিটিকে সেখানে তুলে ধরা হয়েছে। তো সেটাকে দেখানো হয়েছে টাচ দ্য হ্যাপি আইসেলস। এই হ্যাপি আইসেলসকে টাচ করব মানে কি, আমরা অ্যাকিলিসের দেখা পাবো। আবার বলা হচ্ছে যে সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবে দ্য সেকেন্ড কামিং, দ্যাট মিনস জেসাস ক্রাইস্টের রিটার্ন টু দিস আর্থ ইজ অ্যাট হ্যান্ড, যা কিনা আসন্ন। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। আর এই কথাটাই খুব কম জনই বুঝতে পারছে বা জেনে গেছে। হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড। আর এই স্পিরিটাস মান্ডি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যার মানে হচ্ছে যে এই জগতের আত্মা বা এই জগতের চালিকা শক্তি, এই জগতের সৃষ্টিকর্তা। হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি, যখন একটা বিশাল একটা প্রকাণ্ড প্রতিবিম্ব একজন স্পিরিটাস মান্ডির রূপে আসবে। তো এখানে আমার যেটা মনে হয়েছে, আমি জানি না অন্য কেউ বা কোনো ব্যক্তি এর সঙ্গে সহমত হবেন কিনা। তো আমরা যখন শ্রীমদ্ ভগবত গীতাতে আমরা লক্ষ্য করেছি যে যখন অর্জুন, যাকে পার্থ বলে ভগবান শ্রীকৃষ্ণ সম্বোধন করছেন, হে পার্থ হে পার্থ, তো তিনি বলছেন সেখানে যে এই জগৎটা অত্যন্ত অন্যায় অনাচারে ভরে গেছে। এই জগৎকে, এই জগৎ সংসারকে ধ্বংস করে তিনি নতুন করে আবার সৃষ্টি করবেন এখানে। তো সেখানে এই কথা বলতে গিয়ে তিনি যে শ্লোকটা বলছিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম মাহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যে যেখানে যেখানে ধর্মের অধর্ম হচ্ছে, যেখানে যেখানে পাপ গ্রাস করছে, যেখানে যেখানে অন্যায় নেমে এসেছে, সেখানে সেখানে আমি আবারও আবির্ভাব হই এবং সে সমস্ত কিছুকে বিলুপ্ত ঘটিয়ে আমি জগৎ সৃষ্টি করি। সেগুলোকে বিলুপ্ত করে আমি আবারও নতুন করে জগৎকে সৃষ্টি করি। তো এখানেও একটা ভিশন বা একটা ইমেজকে এখানে কল্পনা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে একটা স্পিরিটাস মান্ডির একটা প্রতিবিম্ব রূপে এই জগতের দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড বা দ্য স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড আসবে। আর যার ফলে কি হবে না, ট্রাভিস মাই সাইট, আমি দেখতে পাচ্ছি চোখ বন্ধ করলে যেন একটা দুর্ভোগ নেমে আসবে বা একটা দুর্ভোগের শিকার হব আমরা। সামহেয়ার ইন সেন্স অফ দ্য ডেজার্ট, আর সেটা কিনা কোথায় আবির্ভাব হবে না, মরুভূমির কোনো একটা বালুকাময় জায়গাতে। আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, আমরা স্ফিংসের একটা অ্যানোটেশন নিয়েছিলাম। আ শেপ, একটি আকৃতি, যার হচ্ছে হিউম্যান হেড রয়েছে, যার মানব বা মানুষের মতো মাথা রয়েছে এবং তার দেহ বা তার ধড় হচ্ছে সিংহের মতো। তো সেই রকম আকৃতি বিশিষ্ট একটা জন্তু বা একটা প্রাণীর, যাকে রাফ বিস্ট বলা হবে একটু পরে আর কি, যে তার আবির্ভাব ঘটবে। আর সে কিরকম হবে বলছে যে আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। আ গেজ ব্ল্যাঙ্ক মানে যার সেন দৃষ্টি হবে, অ্যান্ড পিটিলেস এবং সে অত্যন্ত নির্দয় বা নিষ্ঠুর বা করুণাহীন
একটি প্রাণী হবে ঠিক যেন একটি সূর্যের মতো করে। অর্থাৎ কি, আমরা সূর্যের কাছে কি কেউ কখনো পৌঁছতে, কোনো জীবন পারবে সূর্যের কাছে পৌঁছতে? তার অনেক আগেই সে পুড়ে ছারখার হয়ে যাবে। তো তার সেটাকে একটা মানে ফায়ার একটা কোয়ালিটি দেখানো হয়েছে। তো সেই সূর্যের মতো সেই জন্তুটি হবে অত্যন্ত নির্দয় বা করুণাহীন, বা সে হবে অত্যন্ত নিষ্ঠুর। আর যার এখানে ঠাই বলতে আমরা এখানে বলবো না যে তার মানে উরু, তো আমরা বলবো যে যার গতি হবে অত্যন্ত ধীর, অত্যন্ত ধীর গতি সম্পন্ন একটা প্রাণী হবে সে। হোয়াইল অল অ্যাবাউট ইট, আর যখন এর পুরোটাই রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস। রিল মানে হচ্ছে টু স্পিন অর টার্ন, যে একটা ঘূর্ণায়মান ছায়া ফেলে আসবে। আর যেখানে দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, এই মরুভূমির আকাশে চক্র কাটতে থাকা পাখিরাও অবগত হবে না এই বিপদ সংকেতের। দ্যাট মিন্স কি, আমরা জানি কি কোনো বিপদ আসন্ন হলে পশু পাখিরা আগে জানতে পারে, তাদের সেই সেন্স তারা সেভাবে বুঝতে পারে। তো আমরা লক্ষ্য করে দেখেছি যে যখন বন্যা আসবে, বৃষ্টি হচ্ছে, তখন দেখেছি যে নিচু জায়গা থেকে বিভিন্ন প্রাণীরা, শিয়াল, কুকুর বা এইরকম ধরনের প্রাণীরা তারা পালিয়ে যাচ্ছে, উঁচু জায়গার দিকে চলে যাচ্ছে। তার মানে কি, তাদের একটা সেন্স রয়েছে যে তারা বুঝতে পারছে যে নিচু জায়গা প্লাবিত হতে চলেছে, তো তাদের থাকার জায়গা থাকবে না, আর জল জমে গেলে তারা তখন যেতে পারবে না। তো সে কারণেই তারা তার আগেই কেটে পড়ছে এই জায়গা থেকে। তো ব্যাপার সেটা নয়, আমি বলতে চাইছি যে যে পাখি বা ওই ধরনের যে প্রাণীরা, তারাও পর্যন্ত এই যে ধীর গতিসম্পন্ন একটা জন্তু বা একটা প্রাণী সে যে আসবে, তার এই আগমনের সংকেত সম্বন্ধে তারাও অবগত হবে না। দ্য ডার্কনেস ড্রপস এগেন, আর অন্ধকারের ছায়ায় ঢেকে যাবে সমগ্র এলাকা বা জায়গা। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare। এই 20 শতকের ঘুম, দ্যাট মিন্স কি, এটাকে কম্পেয়ার করা হচ্ছে যে 2000 years অফ সিভিলাইজেশন, এই যে 2000 বছরের যে সভ্যতার বিকাশ বা সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্টনি স্লিপ। 20 শতকের একটা প্রচন্ড ঘুম বা একটা গভীর ঘুম, ওয়ার ভেক্সড, যা কিনা ডিস্টার্বড হয়ে যাবে বা যা কিনা ভেঙে যাবে, টু নাইটমেয়ার, এবং তার ফলেই ঘুম উড়ে যাবে চোখ থেকে, বাই এ রকিং ক্র্যাডল। রকিং ক্র্যাডল মানে হচ্ছে এ পার্ট অফ জেসাস ক্রাইস্টের ভিশন বা ইমেজ এখানে কল্পনা করা হচ্ছে, যে জেসাস ক্রাইস্টকে, আর রকিং ক্র্যাডল বলতে এখানে পার্ট অফ ভিশন অফ জেসাস ক্রাইস্টকে এখানে কল্পনা করা হয়েছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, যে ভয়ঙ্কর জন্তুটা বা প্রাণীটা, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে সেই অন্তিম সময়ের শুরু হয়ে গেছে বা পৌঁছে গেছে, বা সেই শেষের সময়ের শুরু হয়ে গেছে, তার আসার বা তার আগমনের, সেই রাফ বিস্টের পদার্পণ করার, বা সেই স্ফিংস আসার একটা বিপদসম ঘন্টা বাজার সময় হয়ে গেছে। স্লাউচেস মানে হচ্ছে স্টিডিলি মুভিং, এক নাগাড়ে চলতে থাকা, টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। এটা একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন, আমি এ নিয়ে আলোচনা করেছি, তোমরা ভিডিও দেওয়া আছে দেখে নেবে। যে স্লাউচেস টুয়ার্ডস দ্য বেথলেহেম টু বি বর্ন, বেথলেহেম মানে হচ্ছে দ্য বার্থ প্লেস অফ জিসাস ক্রাইস্ট, আর যেটা কিনা একটা অমিনাস সেন্সের একটা ইন্ট্রোডাকশন বা সূচনা করছে, যে একটা অশুভ শক্তির কবলে বা প্রভাবে পড়ে যাবে এই জগৎটা,
এবং যেটা কিনা ধ্বংসও হয়ে যেতে পারে বা সেটা একটা ভয়ঙ্কর আকার নেবে। টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।